এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তোমরা এতক্ষণে নিশ্চয়ই ক্যাপশন থেকে বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকেও যাচ্ছি একটা ডুয়ার্সের নতুন জায়গায়। আর কোন জায়গায়, কোথায় গিয়ে থাকলাম, কি কি করলাম সেটা দেখতে হলে পুরো ব্লগটা অবশ্যই দেখো। ব্যাপারটা হলো, কুচবিহার থেকে আমাদের পাহাড়ে যাওয়ার তো একটাই রাস্তা, আগে অনেক ভিডিওতেই বলেছি। এইবারও ঠিক একইভাবে আমরা কুচবিহার থেকে পুন্ডিবাড়ি হয়ে বীরপাড়ার দিকে গেছিলাম। আর বীরপাড়া আসলেই তো এই সমস্ত চায়ের বাগানগুলো দেখা যায়। বীরপাড়ার পর থেকে একদম আকাশ কালো করে এলো, সে কি মুষলধারে বৃষ্টি। তবে এরকম একটা ওয়েদারে এই রাস্তা দিয়ে যেতে কিন্তু মন্দ লাগে না। বৃষ্টি কমে যাওয়ার পর আমরা ঠিক চাপড়ামারি ফরেস্টে ঢোকার আগে ডায়না ব্রিজের ওপর একটুখানি দাঁড়িয়েছিলাম। এই ব্রিজের ওপর থেকে এত সুন্দর পাহাড় দেখা যায় না। তবে আজকে আকাশ বড্ড মেঘলা, পরিষ্কার দেখা যাচ্ছে না খুব একটা। এবার গাড়ির কাছে যাই, যাওয়ার সময় হয়ে গেছে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে চালসা, কিন্তু আমরা এবার চালসা হয়ে যাব না, আমরা তার আগেই ডান দিকে টার্ন নিলাম আর চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়েই যাব। যদিও চালসা হয়ে যাওয়াই যায়, কিন্তু আমরা ফরেস্ট রুট নিয়েছিলাম আর গুগল ম্যাপে কিন্তু সুন্দরভাবে পথ নির্দেশ দেওয়া আছে। ফরেস্ট রুট কমপ্লিট করার পর আমরা এসে পৌঁছালাম মেটেলিতে। আর এই জায়গাটা এত সুন্দর যে আমরা আবার দাঁড়াতে বাধ্য হলাম। আমরা যেহেতু কুচবিহারে থাকি তাই কুচবিহার থেকে বাই রোড আসি। যারা ট্রেনে আসতে চাইছেন তারা কিন্তু শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি কিংবা নিউ কুচবিহারে আসতে পারেন। নিউ কুচবিহার বা এনজিপি থেকে সবসময় গাড়ি পাওয়া যায়। যারা ডুয়ার্স প্ল্যান করছেন জলদাপাড়া গরুমারার সাথে কিন্তু একটা দিন সান্তালে খোলার জন্য রাখতেই পারেন। এরপর তো আমরা কুমানির মোড় হয়ে মেটেলি টি এস্টেটে পৌঁছে গেলাম। প্রথমে ভেবেছিলাম রাস্তা খারাপ হবে, কিন্তু চা বাগানের ভেতরে ঢুকে বুঝলাম না, রাস্তা কিন্তু মোটামুটি ভালোই। মেটেলি টি এস্টেট থেকে যদিও বা বেশিক্ষণের রাস্তা নয়, চা বাগানের ভেতর দিয়ে আমরা পৌঁছাচ্ছিলাম আমাদের গন্তব্য সান্তেলা খোলায়। চা বাগান পার করে এলেই দেখা যাবে একটা বাজার, সেখানে আমাদের থেকে 20 টাকা নেওয়া হয় সান্তালেখোলার প্রবেশ মূল্য হিসাবে। ওনারাই বলে দেন যে সান্তালেখোলা ট্যাক্সি স্ট্যান্ডটার সামনে। স্ট্যান্ডে এসে বুঝতে পারলাম রাস্তা বেশ খারাপ, যারা নিজেদের গাড়ি নিয়ে সাহস পাবেন না তারা এখানে এসে গাড়ি নিতেই পারে। এরপর আমরা দেখতে পেলাম ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট, যেহেতু বুকিং ছিল তাই কোনো প্রবেশ মূল্য দিতে হয়। এখানে WBFDCL এর দুটো রিসর্ট আছে, একটা হচ্ছে রিভার ক্যাম্প আর একটা হচ্ছে নেচার রিসর্ট। আমাদের বুকিং কিন্তু ছিল নেচার রিসর্টে। অবশেষে এসে পৌঁছালাম সেই বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজের সামনে। আর এসে দেখলাম সামনে কিন্তু অনেকটা জায়গা জুড়ে পার্কিং আছে। একটা জিনিস দেখে বড় অদ্ভুত লাগলো, সেটা হলো স্পষ্টভাবেই লেখা আছে ব্রিজটা একটা ঝুলন্ত ব্রিজ, 5 জনের বেশি উঠবেন না। কোথায় কি, বাচ্চারা তো বটেই, বড়রাও উঠে লাফালাফি করছিল। আচ্ছা, দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে কে দায় নেবে? আমরা বেড়াতে যাই, আমাদেরও উচিত সেখানের পরিবেশ নোংরা না করা, ক্ষতি না করা। আমি যে কজনকে পেরেছি সাবধান করেছি। তারপরে ব্রিজ পেরিয়ে এসে পৌঁছালাম আমাদের রিসর্টের সামনে। ব্রিজের উপর ওই কাণ্ড দেখে যতটা মুডটা অফ হয়েছিল, এসে আবার মুডটা ঠিক হয়ে গেল। একদম সবুজের মধ্যে ছোট ছোট কটেজ দিয়ে তৈরি সুন্দর রিসর্ট। যা বুঝলাম এখানে প্রাইভেট রিসর্ট অনেকগুলোই আছে, তবে WBFDCL এর এই নেচার রিসর্টটাই কিন্তু একদম নদীর পাশে। তাহলে এবার আমাদের কটেজগুলোয় ঢুকে দেখা যাক যে ভেতরটা কেমন। আমাদের কটেজের ভেতরটা ছিল বেশ ছিমছাম আর খুব পরিষ্কার। আমরা বুক করেছিলাম ডিলাক্স রুম, যেটা পার নাইট হিসাবে খরচ পড়েছিল 2500 টাকা প্লাস 12% GST। তবে ওদের সুপার ডিলাক্স রুমও আছে, যেটার খরচ হচ্ছে 3000 টাকা প্লাস 12% GST। আমরা WBFDCL এর ওয়েবসাইট থেকেই বুক করেছিলাম। কিভাবে বুক করলাম তার পুরো ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের এখানে চেকিং টাইম ছিল 12টা, কিন্তু আমাদের পৌঁছাতে 1টা বেজে গিয়েছিল আর খুব খিদেও পেয়ে গিয়েছিল। তাই আগে ফ্রেশ হয়ে সোজা চলে যাব লাঞ্চ করতে। ফ্রেশ হতে গিয়ে দেখলাম যে এই কিটটা দিয়েছে। এবার ফ্রেশ হয়ে চটপট চলে যাব ডাইনিং এর দিকে।
ডাইনিংয়ে যাওয়ার সময় চোখে পড়লো এই টেন্টগুলো, যেগুলো একদম নদীর পাড়ে ছিল। কিন্তু আমরা টেন্ট নিইনি, তার কারণ হচ্ছে বর্ষাকাল, আর এই বর্ষা অনেক পোকামাকড় জোকের উপদ্রব হয়ে থাকে। এবার দেখা যাক লাঞ্চে কি কি আছে। ডাইনিংটা যথেষ্ট বড় ছিল আর অনেক খোলামেলা ছিল। আমরা বুকিং করার সময় বলে দিয়েছিলাম যে লাঞ্চে কি নিতে চাই, কারণ রুম ট্যারিফের সাথে লাঞ্চ বা ব্রেকফাস্ট কোনো কিছু কমপ্লিমেন্টারি নেই। এখানে 3 রকমের থালি পাওয়া যায়, ফিশ থালি, এগ থালি আর চিকেন থালি। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, তাই আমরা ফিশ থালি নিয়েছিলাম। আর আমাদের থালিতে ছিল ডাল, ভাত, আলু ভাজা, একটা তরকারি দিয়েছিল আর মাছ। খিদের পেটে এটা যেন অমৃতর মতো লাগছিল। আর রান্না বান্না সত্যি খুব ভালো ছিল। খাওয়া দাওয়ার পর্ব মিটতে মিটতে তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছিল, তাই ভাবলাম ঘুমিয়ে সময় নষ্ট করার তো একদমই উচিত না। তাই সবাই মিলে চলে গিয়েছিলাম জঙ্গলটা ঘুরে দেখতে। আর পথে যেতে যেতে দেখতে পেলাম এই খুদের সদস্যদের। হ্যাঁ, এই সান্তালে খোলা হলো প্রজাপতির গ্রাম। অনেক রং বেরঙের প্রজাপতি দেখা যায়, তাই শুঁয়োপোকারও অভাব নেই। তবে এদের দেখলে প্লিজ মারবেন, তাহলে প্রজাপতি বিলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, তবে গায়ে পায়ে লাগলে জ্বালা তো করেই, তাই সাবধানতা অবলম্বন করা উচিত আর দেখে শুনে রাস্তায় চলাচল করা উচিত। এই হচ্ছে সেই নদী যার কলকলানির শব্দ কটেজের মধ্যে থেকেই পাচ্ছিলাম। এত পরিষ্কার জল দেখে লোভ সামলাতে পারিনি, তাই সবাই মিলেই নেমে পড়ে। জলে নেমে বুঝলাম কি ঠান্ডা জল আর কি স্বচ্ছ। আমরা বেশ অনেকক্ষণ নদীতে কাটিয়েছি। নদী থেকে ফিরে আসতে আসতে আমাদের বেশ সন্ধে হয়ে গিয়েছিল, আর এসে দেখলাম আমাদের স্ন্যাক্স একদম রেডি। স্ন্যাক্সে ছিল মোমো, কফি, ম্যাগি আর পকোড়া, যেটা কিন্তু আমরা দুপুরবেলাতেই অর্ডার দিয়ে গিয়েছিলাম। এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মিষ্টি হাওয়া দিচ্ছিল যে ঘরের ভেতরে আর খেতে ইচ্ছা করেনি। যদিও আমার পূর্ব অভিজ্ঞতা ভালো না, বেশ কয়েকবার লাফা গিয়ে জোকের কবলে পড়েছিলাম, তবুও ভয়ে ভয়ে বাইরে বসেই খাওয়া দাওয়াটা সারছিলাম। গল্প করতে করতে আমাদের আর ঘরেই যাওয়া হয়নি, ওখান থেকে একেবারে চলে গিয়েছিলাম ডিনার করতে। ডিনারে আমরা অর্ডার করেছিলাম এগ থালি, আর সকালবেলার মতো এবারেরও রান্নাটা যথেষ্ট সুন্দর ছিল। ও হ্যাঁ, যে স্ন্যাক্স খেয়েছিলাম মোমো আর কফি, সেটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। খাওয়া দাওয়ার পর আমরা ঠিক করেছিলাম হাঁটতে যাব, কিন্তু যা গা ছমছম পরিবেশ, বেশি দূর এগোতে পারিনি। একদম হন্টেড হাউস, গেটটা খুলোই নাই। গেটটা খুললেই আমার কিরম ভয় লাগছে, মনে হচ্ছে কোনো হন্টেড হাউসে এসে গেছি। বাইরে যেও না প্লিজ, ভয় লাগছে। এখানে দাঁড়াবো। আর এখানে রাতের পরিবেশটা অন্যরকম, একদম মায়াবী। চারিদিকে নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক আর কলকালানি নদীর শব্দ। আমরা গিয়েছিলাম অমাবস্যার সময়, তবে পূর্ণিমার সময় দারুণ লাগবে জায়গাটা। আমার কিন্তু ভূতের ভয় নেই, ভয় ছিল যদি বন্য পশু চলে আসে, ওই আর কি। হচ্ছে আমাদের সেকেন্ড দিন। গোটা রাত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরের দিন কেমন লাগছে সেটাই তোমাদের দেখাবো। আর এই একটা দিন কিন্তু পুরোটা আমরা নেটওয়ার্ক ছাড়া কাটিয়ে দিয়েছি, কারণ এখানে কোনো রকম নেটওয়ার্ক আসে না। সারা রাত বৃষ্টি হওয়ার পর সকালটা অদ্ভুত সুন্দর লাগছিল। ঘাসের ওপর যখন রোদ পড়ছিল, সে এক মায়াবী দৃশ্য। আর এরকম একটা সময় তো ঘরে থাকাই যায় না, আর ওদিকে নদীরও শব্দ পাওয়া যাচ্ছিল, তাই সোজা চলে এলাম নদীর পাড়ে। সবাই যে যার মতো ঘুম থেকে উঠেই চলে এসেছিল, তবে আমি কিন্তু সেজে গুজে এসেছিলাম। এরকম একটা সুন্দর জায়গায় কিছু স্মৃতি না নিয়ে গেলে হয়? স্মৃতির কথা মনে পড়লো, এই যে এনার নাম আমি জানি না, দুদিন কিন্তু একদম লেপটে সেপটে ছিল আমার সাথে। বেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন আমাদের চেক আউটের টাইম, আমরাও বেরিয়ে পড়ছি। সকালবেলা আমরা ব্রেকফাস্টে করেছিলাম লুচি আর পুরি, যেটা আমি একদম
ক্লিপ নিতে ভুলে গেছি। তো যাই হোক, রান্না খুব ভালো ছিল আর ওদের ব্যবহারও খুব ভালো ছিল। আমাদের চেক আউট হয়ে গিয়েছে, এবার আমরা গাড়ি ছাড়বো আর সোজা একদম চলে যাব মূর্তির দিকে। আমরা একই রাস্তা দিয়ে ওই চা বাগানের ভেতর দিয়েই ফিরছিলাম। রাস্তাটা গুগল ম্যাপে সুন্দরভাবে দেয়া আছে, আমাদের কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি। বর্ষাকাল, মূর্তিতে এখন কিন্তু বেশ জল, আর মূর্তির পাড়ে প্রচুর রিসর্ট আছে। তবে আমরা ছিলাম WBTTCL এর মূর্তি ট্যুরিজম প্রপার্টিতে। এখানে আমাদের কোনো বুকিং নেই, তার কারণ আগের বার এসে আমরা মূর্তিতে স্টে করেছিলাম, তাই এবার ঠিক করেছি মূর্তিতে আর স্টে করব না, শুধু এখানে আমরা লাঞ্চ করতেই এসেছিলাম। ভেতরটা খুবই সুন্দর আর সাজানো গোছানো। আমরা এখানে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, আর ওয়েটিং রুমটা অনেক বড় ছিল, পুরো সেন্ট্রাল এসি করা ছিল। তারপর একসময় আমাদের জানানো হলো যে আমাদের এখানে ভেজ থালি কিন্তু মাত্র 160 টাকা থেকে শুরু হয়, তবে আমরা কিন্তু আজকেও ফিশ থালি নিয়েছিলাম। কেমন খাবার দাবার? ছোটকা কেমন খাবার দাবার? খাওয়া দাওয়ার পর না আমরা মূর্তি নদীর ধারেই বসেছিলাম, আর সেই সময় দেখলাম এক পাল গরু ওই পার থেকে এই পারে ঘরে ফিরছে। আর এই দৃশ্যটা দেখেই আমার ছোটবেলার ওই কবিতাটা মনে পড়ে গেল। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। আগেই বলেছিলাম এখানে আমরা স্টে করব না, তাই বিকেল অবধি মূর্তি নদীর ধারে কাটিয়ে আমরা সোজা এবার চলে যাব জলদাপাড়ার দিকে। জলদাপাড়া আমার খুব পছন্দের জায়গা, তার কারণ হলো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করেই আমাদের দেখা হয়ে যেতে পারে এনাদের সাথে। জলদাপাড়ায় আমরা স্টে করেছিলাম অরণ্য ট্যুরিজম প্রপার্টিতে। এটাও একটা খুব বড় সাজানো গোছানো জায়গা, আর এখানে সব থেকে যেটা ভালো লাগলো সেটা হলো এখানে প্রতিটা কটেজের নাম একটা করে পাখির নাম অনুসারে। আমরা যে কটেজটা নিয়েছিলাম সেটার নাম হচ্ছে কাকাতুয়া। এটা ছিল একটা সুপার ডিউলাক্স কটেজ, যেটার জন্য খরচ পড়েছিল 3200 টাকা প্লাস GST। তবে ওদের একটা ডিউলাক্স কটেজও আছে যেটার জন্য খরচ পড়ে 2400 টাকা প্লাস GST, আর সাথে থাকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। কটেজটা ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল আর ভীষণ পরিষ্কার ছিল। তবে এই ব্যালকনির সামনে কিন্তু জলদাপাড়া জঙ্গল, কি জানি বন্য পশুর দেখা পেলেও পেতে পারি হয়তো। এখান থেকেই ফ্রেশ হয়ে সোজা চলে যাব সাফারিতে। তবে সাফারির কিছু নিয়ম তো আছে। এলিফ্যান্ট সাফারিতে মাথা পিছু খরচা পড়ে 4050 টাকা, আর 4 জন তাতে 6 জন যেতে পারবেন। জলদাপাড়ায় এসেও বুকিং করা যায়, তবে আমরা অনলাইন বুকিং করে এসেছিলাম কারণ প্রচুর লাইন দিতে হয় আর কপালে নাও থাকতে পারে সাফারি। জলদাপাড়ায় মাথা পিছু প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা, ছোট গাড়ি হচ্ছে 300 টাকা, আর বড় গাড়ি হচ্ছে 500 টাকা। আপনি আপনার গাড়ি করে হলং বাংলো পর্যন্তই যেতে পারবেন, তারপর থেকেই শুরু হবে আপনার সাফারি।
আর সাফারি করতে গেলেই দেখা হয়ে যেতে পারে এই খুদে সদস্যদের সাথে। আমি ওকে দেখে এতই খুশি হয়ে গিয়েছিলাম যে আর আমার কোনো দিকে নজর ছিল না। জলদাপাড়া বিখ্যাত হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য। আমি তো প্রথমে ভেবেছিলাম যে দেখা পাবোই না, আমি এই খুদে সদস্যকে দেখেই খুশি হয়ে গিয়েছিলাম। কিন্তু ওই যে কপালে থাকলে ঠিক হয়, অবশেষে দেখা মিলল সেই একশৃঙ্গ গন্ডারের। অনেক ময়ূর দেখতে পেয়েছিলাম, সাথে হরিণও, তবে তারা এতই চঞ্চল যে ঠিকমতো ফটো ভিডিও কিছুই তোলা যায়নি। কয়েক বছর আগেও চোরা শিকারীদের উপদ্রবে গন্ডারের সংখ্যা বেশ কমে এসেছিল, তবে এবার শুনছি তা নাকি বেশ বেড়েছে। আর এই কৃতিত্ব কিন্তু একদমই বন দপ্তরের। সাফারি সেরে আমরা ওই কটেজে ফিরে এসেছিলাম, আর তারপর সন্ধ্যের আসর জমিয়েছিলাম সেই ব্যালকনিতে। কিন্তু যেই ঘটনাটা ঘটলো সেটা একদমই আশা করিনি। দেখলাম যে দুটো বড় বড় নীলগাই আমাদের ব্যালকনির সামনে ওই মরা নদীটায় এসে জল খাচ্ছিল। আসলে গরমে ওদেরও কষ্ট হয়, আর নদীর জলও এখন শুকিয়ে এসছে, তাই এত দূর চলে এসেছিল জঙ্গলের ভেতর থেকে শুধু জল খাওয়ার জন্য। আমরা কোনো রকম হইচই চেঁচামেচি করিনি, ওরা ওদের মতো শান্তিতে জল খাচ্ছিল আর আমরাও শান্তিতে ওদের দেখছিলাম। ওরা মন ভরে জল খেয়ে আবার জঙ্গলে ফিরে গিয়েছিল। 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গল বন্ধ থাকে, আর এই জঙ্গল বন্ধ হওয়ার ঠিক আগে আগে এসেই এত কিছুর যে দেখা পাবো আশাই করিনি। এবারের ডুয়ার্স যাত্রা সত্যি মনে থাকবে। আর আমার ডুয়ার্সের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে নর্থ বেঙ্গলের নতুন কোনো ভিডিওতে।